কোলাঘাটের এই ঘোষ টি অ্যান্ড টিফিন স্টল দোকানটি থেকে ব্রেকফাস্ট এবং 1 কাপ করে চা খেয়ে দু বন্ধুতে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। Hey, what do you say? This whole town could be red by the end of the day. If you feel alright, we could throw it and drive. With the radio up so loud they can hear us from now. Me and you, nothing to do. These days they come and go. Me and you, nothing to lose. I feel it in my soul. So let's let the good times roll. Down, we'll never come down. When the sun comes up, we'll be feeling how we do right now. My heart's on fire, coming down to the wire. While the world sleeps, we'll keep burning brighter and brighter. Me and you, nothing to do. These days they come and go. Me and you, nothing to lose. I feel it in my soul. Let's let the good times. Me and you, nothing to do. আজকের গন্তব্য আমাদের গুড়গুড়িপাল, যেমন আগেই বলেছি। আজকে আমরা জার্নি কভার করছি কোলাঘাট থেকে গুড়গুড়িপাল। টোটাল ডিস্টেন্স 84 কিলোমিটার। যারা কলকাতা থেকে আসবেন তাদের আশা করি কোলাঘাট পর্যন্ত সকলেরই রাস্তা জানা, তাই আর নতুন করে দেখাচ্ছি না। কোলাঘাট থেকে গুড়গুড়িপাল যেতে গেলে আমাদেরকে খড়গপুরের দিকের রাস্তা ধরতে হবে, অর্থাৎ সোজা। দীঘার দিকে আমরা বাঁকবো না। খড়গপুরের রাস্তাটা ধরে খড়গপুরের বেশ কিছুটা আগেই বলতে গেলে জাঁকপুর বলে একটা জায়গা পড়ে। সেই জাঁকপুরের কাছ থেকে আমাদেরকে সার্ভিস রোড ধরে হাইওয়ের নিচ দিয়ে হাইওয়েকে ক্রস করে মেদিনীপুর টাউনের দিকে ঢুকতে হবে, কারণ এই ঘুরঘুরিপাল যেতে গেলে আমাদেরকে মেদিনীপুর টাউন ক্রস করে যেতে হবে। তো আশা করি আজকের জার্নিটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বলতে বলতেই আমরা এসে পড়েছি ডেবরা টোল প্লাজায়। যদি কেউ 4 হুইলার নিয়ে আসতে চান তাদেরকে জানাতে চাই
ডেবরা টোল প্লাজায় আপনাদেরকে একটা টোল পে করতে হবে। টু হুইলার্সদের জন্য কোনো রকম টোলের প্রয়োজন নেই। তো যারা টু হুইলার্স নিয়ে আসবেন তারা আপনাদের মতো এই সাইডের রাস্তা ধরে ক্রস করে বেরিয়ে আসবেন। জঙ্গলে যাচ্ছি এটা ভাবলেই মনটা কেমন একটা অস্থির হয়ে উঠছে। অনেক উত্তেজনা কাজ করছে। কোনোদিন জঙ্গল দেখিনি, অনেক গল্প শুনেছি, অনেক বইয়ের পাতায় পড়েছি, কিন্তু নিজের চোখে দেখা হয়নি। জানি না আজকে কপালে কি আছে, দেখা যাক। এই ভেবেই অনেক সাহস নিয়ে বেরিয়েছি দু বন্ধুতে ভোরবেলা। দেখা যাক কি হয়। এক মেঘাচ্ছন্ন দিন, কখনো সূর্যিমামা উঁকি দিচ্ছে, আবার কখনো বৃষ্টি ছিটে ফোটা, কিন্তু শীতল বৃষ্টি বেশ ভালোই লাগছে।
এই সেই রাস্তা যেখান থেকে আমাদেরকে সার্ভিস রোড ধরতে হলো। আপনারা যদি সোজা ওই উপরের রাস্তাটা ধরে চলে যান তাহলে আপনারা খড়গপুর টাউনের দিকে চলে যাবেন, যেটা দিয়ে আপনারা খড়গপুর ঢুকতে পারবেন বা সোজা চলে যেতে পারবেন লোধাশুলি বা ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ডের রাস্তার দিকে। আর এই সার্ভিস রোডটা ধরে সোজা কিছুটা গিয়ে জাস্ট ফ্লাইওভারের নিচু দিয়ে আমরা রাইট টার্ন করে ঢুকে যাব মেদিনীপুর টাউনের রাস্তায়। তো চলুন জার্নিটা এনজয় করা যাক। Daisies blooming, sundress swaying in the breeze. I can't stop staring. You've put a spell on me, and I hope that you never decide to set me free. The way you're moving got me moving my own feet. The greatest feeling that I could ever dare to dream is you forever moving next to me. Let's not waste time, or take this slow. We've got miles behind us, but miles to go. So let's just break this down to the simplest truth. You and I as one will always be better than two. The leaves ain't waiting, their colors changing like the times. And I'm taking, darling, would you be mine? And I hope you know I will love you for the এটা rest of হচ্ছে my life. কংসাবতী নদীর ড্যাম। বর্ষার জলে কংসাবতী নদী এখন ফুলে Let's ফেপে not আছে। waste time, oh, যদিও take this ড্যামের slow. We বীজটি got miles বড্ড behind সংকীর্ণ, us, but পুরাতন, miles to go. So let's সেই জন্য just break দাঁড়ালাম না, this down স্পিডটা নর্মাল to মেনটেন the করে simplest এগিয়ে গেলাম। truth. You and I as one will always be better than two. Let's not waste time, oh, take this slow. We've got miles behind us, but miles to go. So let's just break this down to the simplest truth. এই সিগন্যালটা সবাই একটু খেয়াল করবেন। এই জায়গাটা খুবই ভাইটাল একটা জায়গা, কারণ এই রাস্তাটা থেকে আমাদেরকে বাঁ দিকে টার্নিং নিতে হলে সিগন্যালটা থেকে মেদিনীপুর টাউনে ঢোকার জন্য লেফট টার্নিংটা নিলেই আপনারা দেখতে পাবেন বড় করে মেদিনীপুর টাউনে ঢোকার গেট করা রয়েছে। এই গেটটা ক্রস করে আমরা মেদিনীপুর টাউনের যে মেন লোকালয়ের যে রাস্তা, সেই রাস্তা ধরলাম। এই রাস্তা ধরে আমরা এবার সোজা যেতে থাকবো মেদিনীপুর টাউনকে ক্রস করে মেদিনীপুর রেল স্টেশনের ওপর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব টুয়ার্ডস ঝাড়গ্রামের যে রাস্তা, অর্থাৎ ঘুরঘুরিপালের যে রাস্তা, সেই দিকে।
মেদিনীপুর শহরটাকে ক্রস করার পর থেকেই বেশ কিছুটা আসার পরেই আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে রাস্তার দুধারের দৃশ্য অনেকটাই বদলে গেছে। আপনারা আর আমাদের চেনা পরিচিত হাই রোডের ধারে যে ধান ক্ষেত বা যে ফ্যাক্টরি সেসব আর খুঁজে পাবেন না। পাবেন দীর্ঘ গাছপালা সম্পন্ন কিছু বনভূমি। আস্তে আস্তে আপনারা এই রাস্তা ধরেই ঘুরবেন গভীর অরণ্যের রাস্তা। হ্যাঁ, এই গুড়গুড়িপাল জঙ্গল কিন্তু কানেক্ট রয়েছে দলমা ফরেস্টের সাথে। ঝাড়খণ্ডের দলমা একটা খুবই বড় জঙ্গল, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী, হাতি, লেপার্ড, বিভিন্ন রকমের সাপ, বাইসন, মোষ ইত্যাদি। তো যদি ভাগ্য সেরকম থাকে তো অনেক সময় বন্যপ্রাণীর দেখা আপনার হলেও হতে পারে এই রাস্তায়। কারণ এই রাস্তাটাই রয়েছে এলিফ্যান্ট করি, যেটা কিছুক্ষণ পরেই আমরা দেখতেও পাবো। প্রথমবার জঙ্গলে আসছি, স্বাগতম জানাচ্ছে বৃষ্টি। রেনকোট পরতে একটু দাঁড়ালাম, যদিও কিছুটা না যেতেই বৃষ্টি আবার কমে গেল। উল্টে রেনকোটেতে গরম হতে শুরু করলো। তো বাধ্য হয়ে আরেকটা জায়গায় দাঁড়িয়ে সেটাকে খুলতাম। কিছু তো আর করার নেই, নইলে ঘেমে জীবন বেরিয়ে যাচ্ছিল।
কিছুটা আসার পরেই বৃষ্টি গেল একদমই কমে, রোদ উঠল, সেরকম না হলেও কিছুটা কাজ চালানোর মতো। কিছুটা যেতে না যেতেই আমাদের চোখে পড়ল রাস্তার ধারে থাকা সেই নোটিশ, এলিফ্যান্ট করিডোর, বন্যপ্রাণী পারাপার করার জায়গা। গাড়ি অবশ্যই আস্তে চালাবেন, বুঝে চালাবেন। আমরা মানুষ, আমাদের বুদ্ধি আছে, ওরা অবলা, কিন্তু বুদ্ধি নেই অত। রাস্তার দুধারে শুধুই জঙ্গল, জানি না কোথায় শেষ, জানি না কোথায় শুরু। যেন মনে হয় কোনো এক মন্ত্র বলে জঙ্গলের মধ্যিখান দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। সোজা, বাঁকযুক্ত, কখনো বা উঁচু নিচু, কিন্তু সবটাই এই জঙ্গল বৃষ্টিতে। কি অপরূপ এই রাস্তা! ওহ, এই বটগাছটা লক্ষ্য করুন, কি অপরূপ এই বটগাছটা! কত মূল যে ছড়িয়েছে বটগাছটা তার কোনো ঠিক নেই। কত বছর ধরে আছে, কত ইতিহাস সাক্ষী হয়ে আছে এই বটগাছ। ভাবলেই কাঁটা দিয়ে ওঠে। এই জঙ্গলে হয়তো এরকম আরও অনেক গাছ আছে, যারা অনেক কিছুর সাথে যুক্ত, যারা দেখেছে আমাদের এই মানব সভ্যতা আস্তে আস্তে কীভাবে পাল্টাচ্ছে। আমরা হয়তো সেটা কোনো দিন জানতেও পারবো না। গভীর জঙ্গলে ঘেরা এই রাস্তার মধ্যিখান দিয়ে বাইক চালাতে এক অপরূপ শান্তি আসে। আমরা নিজেদের গন্তব্য থেকে কিছুটা এগিয়ে গেছিলাম, সামনে একটা দোকানেতে একটু খাবার, জল এবং কিছু বিস্কিট, কেক এইসব কিনতে। যদিও আপনারা যখন আসবেন, গন্তব্যের জায়গাটি আপনাদের ঠিক ডান দিকে পড়বে। একটা হাই স্কুল দেখতে পাবেন, হাই স্কুলটার পাশ দিয়েই রাস্তা। সোজা আসলেই ডান হাতে পড়বে ফরেস্ট ডিপার্টমেন্টের পুরনো ভগ্নপ্রায় অফিস এবং কোয়ার্টার। ওই পিচ রাস্তা ধরে আপনারা যদি সোজা চলে যান, আপনারা চলে যাবেন ঘুরঘুড়িপালের ক্যাম্পিং পয়েন্টে, যেখানে অনেকেই নাইট স্টে করে, ক্যাম্পিং করে। ওদের একটা প্যাকেজ সিস্টেম রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা ঢুকেছিলাম ঘুরঘুড়িপালের এই ফরেস্ট ক্যাম্পে। এটা আগে একটা পার্ক ছিল, যেটা টিকিট কেটে ঢুকতে হতো। যদিও একপাল হাতি এসে সব কিছু প্রায় ধ্বংস করে দেয়। তারপর থেকে এখানে আর কোনো টিকিটের ব্যবস্থা নেই। সাধারণ মানুষ এবং ট্যুরিস্টরা এখানে আসে, ঢোকে, ঘোরে, কিন্তু জঙ্গলের বেশি গভীরে যায় না। কারণ বলা যায় না, যে হাতির দল একবার আসতে পারে সেই হাতির দল বারবারও আসতে পারে। আশেপাশে অনেক বন্যপ্রাণী থাকতেই পারে, যেটা হয়তো আমরা জানিই না। অনেকটা সাহস নিয়ে ভেতরে ঢুকলাম। হঠাৎ করেই আমার ক্যামেরাম্যান বা আমার খুবই কাছের বন্ধু সমিত দা, আমার পার্টনার, আমাকে বলল, যদি এই সময় সামনে দুটো হাতি চলে আসে কী করবি? একটু ঘাবড়ে গেলাম, বাইকের স্পিডটা একটু কমে গেল। তারপরে ভোলে বাবার নাম নিয়ে একটু বজরংবলীকে মনে করে বললাম, যা হবে দেখা যাবে। এতদূর যখন এসেছি, জঙ্গলের মজা আমরা নিয়েই ছাড়ব। ভেতরে ঢুকলাম অনেক সাহস করে। যত ভেতরের দিকে আসতে থাকছি, রাস্তা ক্রমশ সরু হয়ে একদম জাস্ট একটা বাইক পাস করতে পারবে এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। দুধারেই শুধু জঙ্গল, গাছপালা, ঝোপঝাড়। অনেক সাপখোপও থাকতে পারে, কারণ বর্ষার সময় এখন অনেক মাঠঘাটি ডুবে গেছে প্রায়। তাকালে দুদিকে ভালো করে আপনারা লক্ষ্য করবেন, পুরনো পার্কের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, যেগুলো এক সময় ইউজ হতো
বাচ্চারা এই সমস্ত দোলনায় চাপতো, সাধারণ মানুষরা ঘুরতে এসে এই সমস্ত জায়গায় বসতেন, বিশ্রাম নিতেন। এই যে সামনের ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, একটা সময় এটাতেও ওঠা যেত, ছিল সিঁড়ি, এখন আর সেসব নেই। হাতির দলে সব ভেঙে দিয়েছে। স্থানীয় দুটো ছেলেকে দেখলাম এর ওপরে উঠে বসে থাকতে। জিজ্ঞেস করলাম, আর ওঠা যায়? বললো উঠতে পারেন, কিন্তু কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ধ্বংসপ্রায় অবস্থায় বটে, সেই জন্য আর উঠলাম না। এগিয়ে গেলাম দুজনে। লাল মাটির কাপড় বিছানো রাস্তা, দুপাশে শুধু গাছ, গভীর অরণ্য আরও সামনে। ঢোকার সাহস হচ্ছে না, ঢোকার লোভ সামলাতেও পারছি না। কোনোদিন জঙ্গল দেখিনি ভাই, খারাপ ভাববেন না, এটা আমার কাছে প্রথম। জঙ্গল যে এত অপরূপ হতে পারে, এত অমায়িক হতে পারে, এত সুন্দর হতে পারে, এত ভয়ানক হতে পারে, শুধু এতদিন বয়ে পড়েছি। অরণ্যক মনে পড়ে? ওফ, গায়ে কাঁটা দিয়ে ওঠে সেসব কথা ভাবলে। বাইকটাকে একটা সাইডে দাঁড় করাই, দেখতে পাই এক সাধারণ মানুষ তার কিছু গবাদি পশুকে নিয়ে এখানে এসেছেন, তাদেরকে ঘাস খাওয়াতে। এখানকারই অধিবাসী হবেন। তার কাছে যাই, তাকে গিয়ে দুজনে জিজ্ঞেস করি, এখানে কোনো বন্য প্রাণীর কোনো ভয়ের কোনো কারণ আছে, হাতি বা অন্য কিছু? উনি বলেন, হাতি এখানে অনেক দিন আসেনি, তবে চোখ কান খোলা রেখে সাপ থাকতে পারে। হ্যাঁ, রাসেল ভাইপারের একটা কিন্তু খারাপ রেকর্ড আছে এই চত্বরে। পশ্চিমবাংলাতে প্রায় সব জায়গাতেই আপনারা জানেন রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া পাওয়া যায়। এই সমস্ত জায়গায় আসলে কিন্তু চোখ কান অবশ্যই খোলা রাখবেন, কারণ এখানে যে সমস্ত গাছের পাতা পড়ে রয়েছে তাদের সাথে কিন্তু রাসেল ভাইপারকে আপনারা ঘুরিয়ে ফেলতেই পারেন। ভালো করে না দেখলে বুঝতেও পারবেন না যে চন্দ্রগোড়া সাপটি আপনার পাশে শুয়ে রয়েছে। যদিও আমরা সেরকম কিছুই পাইনি, আমরা জঙ্গলেতে যে খুব ভালোভাবেই মজা করেছি, খুব সুন্দর লেগেছে এই সময়টা, সারা জীবন আমি মনে রাখবো। আসুন দেখি। এইদিকে যে আর হাতি আসে না এটা জেনে অনেকটা স্বস্তি পেয়েছিলাম, কারণ হ্যাঁ, এই জঙ্গলে বাঘ তো আপনি দেখতে পাবেন না, কিন্তু বুনো হাতির দল যদি সামনে চলে আসে সেটা একটা বাঘের আসার থেকেও ভয়ানক। যত ভেতরে ঢুকতে থাকলাম একটা বলে বোঝাতে পারবো না, একটা গা ছমছমে ভাব কাজ করতে লাগলো। কি মায়া এটা! নেচার এত সুন্দর জানা ছিল না। শুধু পাখির ডাক, গাছপালা, হাওয়া বয়ে যাওয়ার আওয়াজ, কিছু কিছু উইয়ের ঢিপি, এক একটা তো বেশ উঁচু উঁচু, একটা গাছের ওপর আরেকটা গাছের ভর করে তাকে উদ্দেশ্য করে বেঁচে থাকা। কত রকমের পোকা, পিঁপড়ে, ভিজে মাটির গন্ধ। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। পরিবেশটা বলে বোঝানো যাবে না। আপনারা
আপনাকে নিজে আসতে হবে এখানে, বসতে হবে এখানে একটা গাছের নিচে, চোখটা বন্ধ করে উপলব্ধি করতে হবে এই পরিবেশের এই ডাক, জঙ্গলের এই মোহ আপনাকে অনুভব করতে হবে। আমরা যতটুকু সময় এখানে ছিলাম ততটুকু সময় কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। সামনেই একটা শুকনো প্রায় জলাশয়। জানি না আগে কখনো এখানে বন্যপ্রাণীরা জল খেতে আসতো কিনা, বা এটা পার্কের একটা অ্যাট্রাকশন হিসেবে ইউজ হতো কিনা। এখন জলাশয়টা অনেকটাই শুকনো, সরু করে জলটা পাস হচ্ছে, কিন্তু জল যথেষ্ট পরিষ্কার এবং সেই রকম শীতল। জলাশয়টিকে মধ্যিখানে রেখে যদি চারিদিকে তাকাই, চারিদিকেই শুধু অরণ্য দেখতে পাই। কোনোটা ঘন, কোনোটা আরও বেশি ঘন, কোনোটা অল্প, কিন্তু সবটাই অরণ্য বেষ্টিত।
ঘন জঙ্গলের ভেতরে সরু কাকড় বিছানো লাল মাটির রাস্তা দিয়ে বাইক নিয়ে ঢুকছি। দেখি ওটো বুকটা ভয় পাচ্ছে, ভয় লাগছে যদি কিছু সামনে চলে আসে। তাও মনে শুধু একটাই ইচ্ছে, জঙ্গল, তোমায় যখন দেখেছি এত ভালো করে, তোমায় যখন ভালোবেসে এসেছি, এত সহজে ভয় পেয়ে আমি ফিরে যাব না। এই হচ্ছে সমিতদা, আমার পার্টনার, ক্যামেরাম্যান বলতে পারো এই ব্লগের, এবং খুব ভালো বন্ধু, যার সাথে আজকে এখানে আসা। আর এই হচ্ছে আমার ধান্য, যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আর এটা আমি অবশ্যই। জলাশয়ের জলটিকে একদিক থেকে আরেক দিকে করার জন্য এখানে বেশ একটা ইউনিক ব্যবস্থা আছে। সিঁড়ির ধাপের মতো করে জলটাকে পাস করানো হচ্ছে। জলের শব্দটা খুবই অপূর্ব। একটা সময়ের জন্য আমরা ভেবেছিলাম ঝর্ণা আছে নাকি, কাছে গিয়ে বুঝতে পারি যে না, ঝর্ণা নেই, কিন্তু তার অনুভব আপনি করতে পারবেন শুধু এই পাটটিতে বসে চোখটি বন্ধ করে। আপনাকে এই পরিবেশ, এই জঙ্গল, এই জলাশয়কে অনুভব করতে হবে। এমন অনেক জিনিস থাকে যা দেখে বা শুনে বোঝা যায় না, যাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে মন দিয়ে। তার গুরুত্ব তবেই বোঝা যায়। এই অরণ্যতে এসে নিজেকে একটা প্রতিশ্রুতি দিলাম, আবার আসবো, ঠিক আসবো। এবারে আর অল্প সময়ের জন্য না, সারা একটা দিন নিয়ে আসবো, থাকবো এই অরণ্য, তোমার মধ্যে একটা রাত্রি নিবাস আমি করব। জানি না রাতে তোমার কি রূপ হয়, কতটা ভয়ানক রূপ নাও তুমি, এই কৌতূহলটা নিয়েই আসবো। দেখতে চাই আর কি সারপ্রাইজ তুমি লুকিয়ে রেখেছ। আমার জীবনের প্রথম অরণ্য, উফ, তাও এত কাছে, ভাবতেই পারছি না। কিন্তু আজ সত্যি এখানে এসে, এসব দেখে, এসব অনুভব করে নিজেকে ধন্য মনে হচ্ছে।
ফেরার পথে রাস্তার ধারের এই ছোট্ট লস্যির দোকানটায় চোখটা আটকে যায়। গাড়িটাকে সঙ্গে সঙ্গে ইউটার্ন করে আবার আসি। দাঁড়িয়ে দেখি একটা ছোট্ট ভাই অনেক কষ্টে লস্যি বানাচ্ছে। শুধু লস্যি না, আরও অনেক কিছুই আছে। আমরা বললাম, লস্যি হবে? এক কথা এসে বললো, হ্যাঁ দাদা। করতে শুরু করলো তার কাজ। এই তার ছোট্ট দোকান। বেশ ভালো করেছিল লস্যিটা। 30 টাকা দাম নিক। স্ট্রবেরি সিরাপ, চকলেট এবং বাদাম ছড়িয়ে অপূর্ব খেতে লাগছিল। জঙ্গলকে ফিরে আসতে একটু মনটা খারাপ হচ্ছিল। হয়তো সেই জন্যই এই পরিবেশেরও মন খারাপ হচ্ছিল। ফেরার পথে এই গহন জঙ্গল আমাদেরকে উপহার দিল বৃষ্টি, শীতল বৃষ্টি। বৃষ্টি ভেজা অবস্থায় বাইক চালিয়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুজনেই মনে মনে ঠিক করলাম আবার আসবো। এবারে একটা রাত্রি নিবাস করব। আবার আসবো। আপনারাও আসবেন। জঙ্গল কি, তার গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি মানুষের জানা দরকার, খুব দরকার। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। মনটা একটু ভারী হয়ে গেছে। জানি না কবে আবার যাব। গেলে সেই ব্লগটা অবশ্যই থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন।